মাওয়া প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর ১০ম স্প্যান। এখন দৃশ্যমান ১.৫ কিলোমিটার সেতু। চলতি মাসেই বসবে আরও একটি স্প্যান। চলমান উন্নয়ন টেকসই করতে বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের দ্বারা দেশের পরিবর্তন সম্ভব নয়। বাস চাপায় পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের ৫ লাখ টাকা দিল গ্রিন লাইন। বাকি ৪৫ লাখ টাকা দিতে ১ মাস সময় দিল আদালত। ফেনীতে আগুনে পুড়িয়ে নুসরাত হত্যা চেষ্টা মামলায় অধ্যক্ষ সিরাজ ৭ দিনের রিমান্ডে। আটক ছাত্রীর পরিচয় নিয়ে ধোঁয়াশা, নুসরাতের শারীরিক অবস্থা অপরিবর্তিত। এবং আইন অনুযায়ী ডাউনলিংক করা বিদেশি চ্যানেলে সম্প্রচার করা যাবে না কোনো বিজ্ঞাপন, জানালেন তথ্যমন্ত্রী। হুঁশিয়ার করলেন পরিবেশকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। দুই পাড়েই এখন দৃশ্যমান পদ্মা সেতু। জাজিরার পর এবার মাওয়া প্রান্তে বসানো হলো সেতুর স্প্যান। ১০ম স্প্যানটি বসার মধ্য দিয়ে দৃশ্যমান হলো পুরো ১.৫ কিলোমিটার সেতু। সামনের দিনগুলোতে এ প্রান্তে আরও একাধিক স্প্যান বসানোর ব্যাপারে আশাবাদী প্রকল্প পরিচালক। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। চৈত্রের সকালে পৌষের রূপ, চোখের সামনে দেয়াল তুলে আছে ঘন কুয়াশা, আকাশে মেঘের ঘন ঘটা। সব মিলে তাই প্রতিকূল আবহাওয়ায় শুরুতে সংশয় ছিল স্প্যান উঠানোর ব্যাপারে। তবে বুধবার সকাল 8:30টার পর ইতিবাচক সাড়া মেলে প্রকৌশলীদের কাছ থেকে। ৮ ঘন্টার ব্যবধানে মাওয়ার ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে আসা হয় ১.৫ কিলোমিটার দূরের মাঝ নদীতে, নির্ধারিত ১৩ ও ১৪ নম্বর পিলারের কাছাকাছি। এরপর শুরু হয় স্প্যান বসানোর প্রস্তুতি। স্প্যানবাহী ক্রেনটি দুই পারে অ্যাঙ্করিংয়ের পর এটিকে পিলারের পজিশনে আনতে সময় লাগে প্রায় ৪ ঘন্টা। অবশেষে তোলা সম্ভব হয় পিলারের উপর। জাজিরার পর এবার মাওয়া প্রান্ত স্প্যান বসানোয় আশাবাদী হয়ে উঠছেন দুই পারের মানুষ। খুবই ভালো লাগছে, কারণ আমাদের দেশের একটা সম্পদ, এটি সবচেয়ে বড় উন্নত। একটার পর একটা এরকম স্পেনের কাজগুলো করতেছে, আমাদের লাভ হইতেছে, আমাদের ভালো লাগতেছে। পদ্মা সেতু যে স্পেন বসতেছে আমাদের খুবই আনন্দ লাগে। মুরব্বীরা বলে গেছে স্বপ্নের একটা সেতু হইবে এক সময়, আসলে স্বপ্নের সেতু বাস্তব হইতেছে। চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা আছে সেতু কর্তৃপক্ষের। সামনের দিনগুলোতে ধীরে ধীরে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানালেন প্রকল্প পরিচালক। আমাদের কাজের গতি আমরা আরেকটু দ্রুত করার জন্য আমাদের চিন্তাভাবনা কীভাবে করা যায় সে নিয়ে আমরা কাজ করছি। মূল হলো আমাদের প্রোগ্রেসটাকে আরও বাড়ানো যায় কিনা। এখন একটা করতেছি, দুইটা করা, দুইটার পরে আরও বাড়ানো যায় কিনা, সেটা আমরা আগে দুইটা করি, তখন দেখতে হবে যে আমরা আরও পারি কিনা। ১০ম স্প্যানটি মাওয়া প্রান্তে বসানো হলেও এর পরের স্প্যানটি আবার বসানো হবে জাজিরা প্রান্তে আগের ৮টির সঙ্গেই। এরপর কাজ আবার সরিয়ে আনা হবে স্প্যানটির পাশে। মাওয়া প্রান্তে বেশ কিছু পিলার দৃশ্যমান হলেও এতদিন এখানে স্প্যান বসানো যায়নি কারিগরি কারণে। ১০ম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে সে অপেক্ষার অবসান ঘটল। তবে সামনে ঘোর বর্ষায় তীব্র স্রোতের কারণে এখানে কাজ করা দূরহ হয়ে পড়বে। যদিও নদীতে আরও 10টি পিলার দৃশ্যমান থাকায় দ্রুত কাজ এগিয়ে নেওয়া গেলেই মিলন ঘটবে প্রত্যাশা ও প্রাপ্তির। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এবারে মেট্রো রেলের অগ্রগতির খবর। আসছে ডিসেম্বরেই চালু হচ্ছে মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত রুট। আর ২০২০ সালের মধ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত রুট চালুর লক্ষ্যে কাজ চলছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এ লক্ষ্যে ২০১৯ সালের মধ্যেই শেষ করা হবে রেল লাইন স্থাপনের পূর্ত কাজ। এদিকে রাজধানীর প্রাণকেন্দ্রে এই নির্মাণ কাজের কারণে ভোগান্তি যেন না বাড়ে সে লক্ষ্যে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কর্তৃপক্ষ। আজহার লিমনের রিপোর্ট। দিন কি রাত, শুধু কাজ আর কাজ। প্রথম ধাপে এরই মধ্যে দৃশ্যমান হয়েছে রেল লাইনের ৩ কিলোমিটার ভায়াডাক্ট। জোরে সোরে চলছে মেট্রো রেলের দ্বিতীয় ধাপ আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজও। কাজ ২৪ ঘন্টায় চলে, রাত্রে লাইট লাগানো থাকে, মেশিনই সব কাজ করে, মানুষ শুধু হেল্পার। মেট্রো রেলের ২০ কিলোমিটারের মধ্যে ২ বছরে পুরোদমে কাজ চলেছে উত্তরার এই দেয়াবাড়ি থেকে আগারগাঁও। গেল বছরের অগাস্ট থেকে শুরু হয় মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ। শহরের প্রাণকেন্দ্র, ফার্মগেট, কারণ বাজার, বাংলা মোটর কিংবা শাহবাগের মতো এলাকায় দ্বিতীয় ধাপের এই নির্মাণ কাজ কতটা এগিয়েছে? সার্বিকভাবে এই অংশের যে অগ্রগতি, এটা এখন ৬%-এর মতো। এই ১ বছর ৯ মাসের ভিতরে আমরা বিশ্বাস করি যে আমরা এই কাজটা শেষ করে দিতে পারবো।
আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত 3 কিলোমিটার লাইনে এখন চলছে পাইলিংয়ের কাজ। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্প এলাকার মাটির তলদেশের ইউটিলিটি তার স্থানান্তর ও চেক বোরিং। এই এলাকার 3টি স্টেশন সহ মতিঝিল পর্যন্ত 7টি স্টেশনের জন্য ভূমি অধিগ্রহণ শেষে নির্মাণ কাজও চলছে সমান তালে। মিরপুরে আমরা কিন্তু 11 মিটার অকুপাই করেছিলাম। এখানে কিন্তু দেখবেন প্রথম যখন আমি চেক বোরিং করেছি, টেস্ট বোরিং করেছি, আমি একটা ছোট্ট জায়গা হয়তো 2.5 মিটার বা 3 মিটার করেছি। যখন ভায়াডাক্টটা ইরেকশন শুরু হবে আমি সেই সময়টাতে যাইয়া আমি 11 মিটারে যাব। আমরা চাই যে মানুষের যাতায়াত ন্যূনতম একটা সহনীয় পর্যায়ে যাতে রাখা যায়। নভেম্বরে জাপান থেকে দেশের মাটিতে আসবে মেট্রো রেল। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও এবং আগামী বছর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলবে বহুল কাঙ্ক্ষিত মেট্রো রেল। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। চলমান উন্নয়নকে টেকসই করতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার উপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গবেষণার মধ্য দিয়েই উন্নত সমাজ গড়ে তুলতে হবে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গবেষণা অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিএনপি জামাতের শাসনামলে গবেষণার পথ তারা বন্ধ করেছিল বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। দেশের বিভিন্ন খাতে উন্নয়নের পেছনে শুধু বিদেশি বিনিয়োগ আর নীতিগত সিদ্ধান্তই কাজ করেনি, ফল এসেছে নানা মাত্রার গবেষণাতেও। জাতীয় পর্যায়ে দক্ষ ও বিশেষ যোগ্যতা সম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং গবেষক তৈরির জন্য আওয়ামী লীগের প্রথম মেয়াদ থেকেই রাষ্ট্রীয়ভাবে প্রণোদনা দেওয়ার কর্মসূচি চালু হয়। তারই ধারাবাহিকতায় বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 14 জনকে বঙ্গবন্ধু ফেলোশিপ, 30 জনকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং 37 জনকে বিশেষ গবেষণা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে বিজ্ঞান গবেষণা আরও এগিয়ে নিতে হবে। জানান, উন্নয়ন টেকসই করতে গবেষণার কোনো বিকল্প নেই। বিশ্বটাই হচ্ছে একটা পরিবর্তনশীল তথ্য প্রযুক্তির যুগ এখন, তো যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। অর্থনীতির যে আজকে আমরা উন্নতি করছি সেটা আমাদের টেকসই করতে হবে, আর সেদিকে লক্ষ্য রেখেই আমাদের একমাত্র গবেষণাই দিতে পারে আমাদের সেই পথ। সমুদ্র সম্পদ, মহাকাশ সহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারিত করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, স্বাধীনতায় যারা বিশ্বাস করে না তারা কি করে দেশের উন্নয়ন করবে? বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছি, এই সমুদ্রের উপরেও আমাদের গবেষণা একান্তভাবে প্রয়োজন। যারা স্বাধীনতায় বিশ্বাস করে নাই, যারা এখনো যেমন অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করে, জঙ্গিবাদ সন্ত্রাসকে যারা লালন পালন করে, তারা দেশের উন্নতি চায় না। উন্নত দেশ গঠনে প্রযুক্তি ও সম্ভাবনার সব ক্ষেত্র কাজে লাগিয়ে সমাজকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা। বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং গবেষক তৈরি হোক, সেটাই আমাদের লক্ষ্য। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, বর্ষবরণ উৎসবে বাহারি রঙে সাজতে কেনাকাটায় ব্যস্ত ফ্যাশন সচেতনরা। সাভার ও ধামরাইয়ের পালপাড়ায় কারিগরদের ব্যস্ততা। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফিকে আগুনে ঝলসে হত্যা চেষ্টার মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে 7 দিন, অন্য 2 আসামি প্রভাষক আফসার ও রাফির সহপাঠী আরিফকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আটক হওয়া ছাত্রী সম্পানা পপি তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। প্রত্যাহার করা হয়েছে সোনাগাজী থানার ওসিকে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন জানিয়েছেন, নুসরাতের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বুধবার দুপুরে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে ঝলসে দেওয়ার মামলায় প্রধান আসামি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, ইংরেজি বিভাগের প্রভাষক আফসার উদ্দিন ও রাফির সহপাঠী আরিফকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় প্রত্যেকের 7 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে 7 দিন এবং বাকি 2 জনকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরাফুদ্দিন আহমেদ। 1 নম্বর আসামি সিরাজউদ্দৌলার 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন, আর অপর 2 জনকে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এই মামলা বাদীপক্ষের আইনজীবী ছিলেন না, আমি বাদীপক্ষে রাষ্ট্রপক্ষে আমি কোর্ট ইন্সপেক্টর হিসেবে মামলা পরিচালনা করি। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা ছাত্রীকে আদালতে হাজির না করা নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে দাবি করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আসামি পক্ষের আইনজীবী। অজ্ঞাতনামা 4 জন বোরকা পরা মহিলার নাম উল্লেখ করেছে
এবং একজনের নাম শম্পা হিসেবে উল্লেখ করেছে। কিন্তু আমরা আদালতে যে এজাহারটি দাখিল করা হলো সেখানে শম্পার কোনো অস্তিত্ব নাই এবং সম্রাট সম্পর্কে বিভিন্ন পত্রপত্রিকা এমনকি ডিএজি মহোদয় বলেছে শম্পা পুলিশ হেফাজতে আছে, কিন্তু আমরা আজকে পর্যন্ত তাকে আদালতের সুপর্দ করতে শম্পাকে দেখলাম না। এদিকে ফেনীর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ও মাদ্রাসার সহসভাপতি রুহুল আমিনকে জড়িয়ে গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য নুসরাতের পরিবারের নয় বলে দাবি করেছেন তার ভাই। গতকালকে এক মিডিয়ার মাধ্যমে আমাদের এসপি মহোদয়ের বিষয়ে কিছু বক্তব্য প্রকাশ করেছেন, সেটা আমার পরিবারের বক্তব্য না। আমি এই বক্তব্যের নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে নিয়ে যে বক্তব্য দিচ্ছে একটি মহল, তা আমাদের পরিবারের বক্তব্য না। অন্যদিকে নুসরাতের শারীরিক অবস্থা অপরিবর্তিত উল্লেখ করে ডাক্তার সামন্তলাল সেন জানান, বিদেশ নেয়ার বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকরা সিদ্ধান্ত জানালে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা সকালে তার সমস্ত শারীরিক অবস্থা, তার রিপোর্ট সবকিছু সিঙ্গাপুরে পাঠিয়ে দিয়েছি। তা আমরা ওয়েট করছি সিঙ্গাপুরের জন্য, তারা কি বলে। আমরা আরো ঘন্টাখানিক পরে হয়তো তারা আমাদেরকে ফোন করবে, ফোন করলে আমরা বুঝতে পারবো। এদিকে এ ঘটনায় সোনাগাজী থানার ওসিকে প্রত্যাহার করে মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI-তে হস্তান্তর করা হয়েছে। সাবিত সারোয়ার, সময় সংবাদ। ঢাকার ডেমরায় মুক্তিপণের জন্য এক শিশুকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষক আব্দুল জলিল হাদির বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত অভিযোগে হাদিসহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে মঙ্গলবার রাতে শ্যামপুর এলাকায় শিক্ষকের নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করে এক মাদ্রাসা শিক্ষার্থী। এই প্রেক্ষাপটে সমাজবিজ্ঞানীরা বলছেন, শিশুদের উপর নির্যাতন বন্ধে আইনের কঠোর প্রয়োগ করতে হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গেল 7 এপ্রিল ডেমরার ডগার এলাকা থেকে নিখোঁজ হয় 8 বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী মনির। জিডি হয় থানায়, খোঁজে এলাকায় মাইকিংও হয়। এর মধ্যেই ঘটনার দিন রাতে মনিরের বাবার কাছে 3 লাখ টাকা দাবি করে ফোন আসে অজ্ঞাত নম্বর থেকে। বলা হয় টাকা স্থানীয় মসজিদের লাশ বহনের খাটিয়ার নিচে রেখে যাওয়ার জন্য। মনিরের বাবা সাইদুল 1 লাখ টাকা জোগাড় করে মনিরের মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় মসজিদের ইমাম আব্দুল জলিল হাদির হাতে দেন। রাতভর অপেক্ষা করেন মসজিদে, কিন্তু কেউ যোগাযোগ না করলে চলে যান বাড়িতে। এই পর্যায়ে মসজিদের দোতলার সিঁড়িতে একটি বস্তা দেখতে পেয়ে সন্দেহ হলে এলাকার লোকজন খবর দেয় পুলিশকে। উদ্ধার হয় মনিরের বস্তাবন্দি লাশ। মাদ্রাসা যখন ছুটি হয়, ছুটি হওয়ার পরে প্রিন্সিপাল তার সহযোগী আকরাম সহ এই বাচ্চাটাকে পাশে যিনি একটা আয়েশা মসজিদ ছিল, সেই মসজিদে উনি ইমামতিও করতেন, ইমাম ছিলেন। তিনি সেখানে বাচ্চাটাকে নিয়ে মসজিদে চলে যান। এক পর্যায়ে আকরাম তার বাচ্চাটার মুখ চেপে ধরে। বাচ্চাটা আরও ভয় পেয়ে যায়, সে আরও জোরে চিৎকার করতে থাকে। তখন সেখানে ইমামের যে গামছা ছিল, ইমাম সাহেব ওখানে থাকতেন, সেই গামছা নিয়ে এসে বাচ্চাটাকে আরও মুখ এবং চোখ সহ একসাথে বেঁধে ফেলার পরে অনেকক্ষণ যখন তাকে এখানে এভাবে রেখে দেয়, তারপরে বাচ্চাটা সেখানে মারা যায়। শুধু এই একটি ঘটনাই নয়, গত মঙ্গলবার রাতেও রাজধানীর শ্যামপুরে উদ্ধার হয় এক মাদ্রাসা ছাত্রের লাশ। পরিবারের অভিযোগ, শিক্ষকের নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করে সে। এছাড়া সম্প্রতি ফেনীর সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত রাফির উপর নৃশংসতার ঘটনা আলোড়ন তুলেছে দেশ জুড়ে। সমাজবিজ্ঞানীরা বলছেন, শিশু ও নারীদের প্রতি এ ধরনের সহিংসতা সমাজে নতুন নয়। এসব বন্ধে সামাজিক সচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ জরুরি বলে মনে করেন তারা। তাদের মধ্যে কোনো রকমের রুচিবোধ বা সংস্কৃতিবোধ বা মূল্যবোধ বা মানবিক মূল্যবোধ কোনোটাই কাজ করে না। আমাদের সব ধরনের আইন আছে, কিন্তু তার প্রয়োগ নেই, এবং প্রয়োগটা যদি যথাযথ হয় এবং রাজনৈতিক প্রভাবমুক্ত হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানে যদি যথাযথ ভূমিকা থাকে, তাহলে কিন্তু এগুলি কমে যাবে। তিনি বলেন, ধর্মীয় শিক্ষকরা সমাজে বিশেষ শ্রদ্ধার আসনে থাকেন। তাদের একটি অংশ যখন এসব অপরাধে অভিযুক্ত হন, তখন গোটা সমাজেই এর প্রভাব পড়ে। বাবা মারই সে যেই হোক। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বাস চাপায় পা হারানো রাসেলকে অবশেষে 5 লাখ টাকা দিল গ্রিন লাইন বাস কর্তৃপক্ষ। আদালতেই এই চেক রাসেলের কাছে হস্তান্তর করা হয়। বাকি 45 লাখ টাকা 1 মাসের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে রাসেলের চিকিৎসার ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন গ্রিন লাইন বাস মালিক। ক্ষতিপূরণের টাকা এড়াতে বেশ কিছুদিন ধরে দৌড়ঝাঁপ করল গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ। আদালতের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে গিয়েও হেরে যায় তারা। বুধবার ক্ষতিপূরণের 50 লাখ টাকা দিতে আবারও সময় চান বাস মালিক। বিকেল 3টা পর্যন্ত সময় বেঁধে দেন আদালত। 3টায় রাসেলের হাতে 5 লাখ টাকার চেক তুলে দেন গ্রিন লাইন পরিবহন পক্ষের আইনজীবী। বাকি 45 লাখ টাকা 1 মাসের মধ্যে পরিশোধ করতে বলেন উচ্চ আদালত। অ্যাক্সিডেন্টের ঘটনা, যে ক্রিমিনাল পেনাল অফেন্সটা, সেটাও আমরা চাচ্ছি খুব ইমিডিয়েটলি, কারণ ওটা তো অফেন্সটা ভিন্ন।
তার পাটা কাটা গেল, সে পাও তার ফেরত পাওয়া যায়। তারপর মাননীয় আদালতে আমরা যথেষ্ট ভালো আদেশ দিয়েছেন এবং এটা বাংলাদেশের জন্য দৃষ্টান্ত স্থাপন। এদিন গ্রিন লাইনের মালিকের আইনজীবী জানান, আদালতের আদেশ মেনে বাকি টাকাও পরিশোধ করা হবে। 50 লক্ষ টাকা তো এটা আদালতের নির্দেশ, এটা কমপ্লাই করতেই হবে, না করলে এইটার কনসিকুয়েন্স কি এটা তাকে ভোগ করতে হবে। নো ওয়ান ইজ অ্যাবাভ দি ল অ্যান্ড দি কোর্ট। এই আদেশে সন্তোষ জানিয়েছেন এক পা হারানো রাসেল। 5 কোটি টাকা দিয়ে একটা পা লাগাই আমি আগের জীবনে ফিরে যেতে পারবো। বাকি যে 45 লাখ টাকা আদালত যেহেতু রায়টা দিয়েছে, রায়টা যেন দ্রুত কার্যকর। গত বছরের 28 এপ্রিল রাজধানীর যাত্রাবাড়ি ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের একটি বাসের চাপায় এক পা হারান প্রাইভেট কার চালক রাসেল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছর সড়ক দুর্ঘটনায় যে ক্ষয়ক্ষতি হয় তার পরিমাণ টাকার অঙ্কে 35,000 কোটি টাকারও বেশি। উন্নত দেশে দুর্ঘটনাজনিত ক্ষতি এড়াতে বীমা ব্যবস্থা থাকলেও বাংলাদেশে বীমায় আগ্রহ নেই পরিবহন মালিক চালক কারোরই। কারণ হিসেবে বীমা কোম্পানিগুলোর বিরুদ্ধে নানা অভিযোগের কথা বলেছেন তারা। তবে বীমা সংশ্লিষ্টরা বলছেন, যথাযথ প্রক্রিয়া মেনে বীমা করলে কমবে দুর্ঘটনা, সুরক্ষা পাবে ক্ষতিগ্রস্ত যাত্রী, পরিবহন শ্রমিক কিংবা মালিকরাও। সাজিদ রাজুর রিপোর্ট। সড়কে দুর্ঘটনা আর প্রাণহানি নিত্যদিনের চিত্র। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে 2018 সালে সড়কে দুর্ঘটনা ঘটেছে প্রায় 5,500। এতে খোদ 12 শতাধিক চালক ও পরিবহন শ্রমিক সহ মারা গেছে বিভিন্ন পেশার প্রায় 7,500 মানুষ। অথচ এসবের নেই কোনো প্রাতিষ্ঠানিক ক্ষতিপূরণের ব্যবস্থা। বীমা করা না থাকায় দুর্ঘটনার শিকার পথচারী বা যাত্রীরাও পান না কোনো আর্থিক সহায়তা। পরিবহন শ্রমিকরা বলছেন, কোনো রকমে আইনি দায় বা থার্ড পার্টি ইন্স্যুরেন্স করে পুলিশি ঝামেলা এড়াতেই বেশি আগ্রহ মালিকদের। শুধুমাত্র পুলিশ টাকানোর জন্য ইন্স্যুরেন্সটা করি, ইন্স্যুরেন্সের কাছে আমরা কোনো কিছু পাই না, তাই আশাও আর করি না। কোর্টে গেলেই 600 দিলে করা যায়, সেই ইন্স্যুরেন্স আর কিছুই না। মানে ইন্স্যুরেন্স দেখাতে হবে, রাস্তায় আটকালে দেখানোর জন্য জাস্ট, এটা কোনো ক্ষতিপূরণও পাবেন না, কোনো আইনে আসবে না। পরিবহন মালিকদের দাবি, বীমা করলেও নানা টালবাহানায় দাবি পরিশোধ করে না কোম্পানিগুলো। তবে ভিন্ন কথা বলছেন বীমা সংশ্লিষ্টরা। কোনো যাত্রী ক্ষতিগ্রস্ত হইলে পরে কিংবা কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত হলে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ক্ষতিপূরণ পাওয়া খুব দুষ্কর ব্যাপার। তারা মিনিমাম যেটা রোডে চলার জন্য যেটা ইন্স্যুরেন্স সেটা করছেন, ওন ড্যামেজ করছেন না। ইন্স্যুরেন্স দিতে গেলে আমরা প্রথমে দেখবো যে গাড়ির ফিটনেস আছে কিনা, ড্রাইভিং লাইসেন্স ভুয়া কিনা, ওভারলোড হয়ে ঝুলে যে যে পড়বে, সেগুলো তো আমার কাভারেজের ভিতরে আসবে না। এগুলো অনেক ক্ষেত্রে থাকে না, দেখে পাওয়া যায় না, কিন্তু যাদের এগুলো আছে তারাও পায় না। তারা মনে করতেছে যে ইন্স্যুরেন্স করলে যদি বেনিফিট পাইতে হয় তাহলে তো আমাকে এগুলো আবার কমপ্লাই করতে হবে। এই ইন্স্যুরেন্সটা বিআরটির সাথে রেজিস্ট্রেশনের সাথে টেক করে দেওয়া হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে 2020 সালের মধ্যে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনতে হবে অর্ধেকে। বিশেষজ্ঞ ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করা ব্যক্তিরা বলছেন, গাড়ি, যাত্রী, চালক এবং দুর্ঘটনার শিকার কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বীমার আওতায় আনা সম্ভব হলে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে অনায়াসেই। আর কোনো দুর্ঘটনা ঘটলে আদায় করা যাবে তার ক্ষতিপূরণও। তাই পরিবহন খাতকে বীমার আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। ডাউনলিঙ্ক করা বিদেশি চ্যানেলগুলোতে আইন অনুযায়ী কোনো বিজ্ঞাপন প্রচার করা যাবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। এ সময় দেশে ব্যবসা করতে হলে আইন মেনেই করতে হবে বলেও বিদেশি চ্যানেলের পরিবেশকদের হুঁশিয়ার করেন মন্ত্রী। বিদেশি চ্যানেলের দৌরাত্মে দেশি গণমাধ্যমের দিকে নজর নেই দর্শকদের। সেই সঙ্গে আইন না মেনে বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে আরও বেড়েছে ক্ষতির মাত্রা। সকালে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো নেতাদের সঙ্গে বৈঠকে উঠে আসে এসব সমস্যা। সময়ের প্রয়োজনেই কেবল নেটওয়ার্ককে ডিজিটাল করা সহ বৈঠকে বিভিন্ন দাবি তুলে ধরেন অ্যাটকো নেতারা। বিটিভির আমল ছিল, তখনও কিন্তু বিদেশি বিজ্ঞাপনের জন্য মডেল হলে 25% প্রিমিয়াম আর মেক হলে ফার্দার 25% প্রিমিয়ামের একটা ব্যাপার ছিল। সরকারের কাছ থেকে আমরা সহযোগিতা চাবো এই আইনটা প্রণয়নের জন্য। আমাদের ক্লিন ফিড না থাকাতে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো বাইরে থেকে আসছে। আমরা আশু এর একটা ভালো ফল এবং ফুল রেজাল্ট আমরা দেখতে চাই। সারা বিশ্বে এবং পাশের দেশেও ডিজিটাইজেশন হয়ে গেছে টেলিভিশন চ্যানেল কেবল অপারেটরদের। মাননীয় তথ্যমন্ত্রীকে সবিনয় অনুরোধ জানাবো, তিনি যেন 1 বছরের একটা সময় বেঁধে দেয় যে এর ভিতরে ডিজিটাইজেশন করতে হবে। এ সময় ডাউনলিঙ্ক করা বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের কোনো এখতিয়ার নেই, সে কথা পরিবেশকদের মনে করিয়ে দেন তথ্যমন্ত্রী। বিদেশি চ্যানেলে শুধুমাত্র বাংলাদেশি বিজ্ঞাপন নয়,
আইন অনুযায়ী কোনো ধরনের বিজ্ঞাপন দেখাতে পারে না। আইন যদি কেউ না মানে তাহলে তাদের লাইসেন্স বাতিল হতে পারে, এবং আইন যদি কেউ না মানে তাহলে তাদের 2 বছরের কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ড হতে পারে এবং লাইসেন্স বাতিলও হতে পারে। বিদেশ থেকে বিজ্ঞাপন তৈরি করে দেশীয় চ্যানেলে প্রচার করায় বিজ্ঞাপন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। আমাদের দেশের কলাকুশলীদের ব্যবহার না করে আমাদের দেশের যারা বিজ্ঞাপন বানায় তাদেরকে কাজ না দিয়ে দেখা যায় বিদেশ থেকে বিজ্ঞাপন বানিয়ে আনা হচ্ছে সেকেন্ড গ্রেড শিল্পী দিয়ে। এতে আমাদের এই শিল্পটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের শিল্পীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের কিছু বিধি কার্যকর করা প্রয়োজন। এটি আপনাদের সাথে আলাপ করে আমরা পরবর্তী পদক্ষেপ হিসাবে সেই কার্যক্রম ইনশাআল্লাহ গ্রহণ করব। আইন অমান্য করে ডাউনলিংক করা বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করায় 1 এপ্রিল 2টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেয় তথ্য মন্ত্রণালয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রায় 3 বছর পর শুরু হলো 71-এর মানবতা বিরোধী অপরাধ মামলার আপিল শুনানি। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিল শুনানির দিন 18 জুন ধার্য করেন। ওই দিন প্রথমে এটিএম আজহারের আপিল শুনানি শুরু হবে। শুনানি শেষ হলে নিষ্পত্তি করা হবে কায়সারের আপিল। প্রধান বিচারপতি বলেন, যুদ্ধাপরাধ মামলার আপিল শুনানি করতে দেরি হয়ে গেছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর জামায়াত নেতা এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অভিযোগে জাতীয় পার্টির নেতা সৈয়দ কায়সারের মৃত্যুদণ্ডের আদেশ হয় 2014 সালের 23 ডিসেম্বর। এরপর তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করেন। প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি গ্রাম হবে শহর বাস্তবায়নের অংশ হিসেবে দেশের প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে গ্রাম আদালত কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে রাজধানীর বিয়াম মিলনায়তনে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প বিষয়ক এক কর্মশালায় তিনি একথা বলেন। আদালতে গিয়ে বিচার পাওয়ার চেয়ে অনেক ক্ষেত্রে গ্রাম আদালতে গেলে সমাধান সহজ হয় এবং খরচও কম হয় বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, ইউ ডেলিগেশন বাংলাদেশের প্রতিনিধি, দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। বেগম জিয়ার প্যারোলে মুক্তির কথা বলে সরকারের মন্ত্রীরা রসিকতা করছেন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাদের এমন বক্তব্য দুরভিসন্ধিমূলক। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্যারোলের বিষয়ে ধোঁয়াশা সৃষ্টি না করতেও সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। প্যারোলের কথা বলছি, দেশনেত্রীর জীবন ও চিকিৎসা নিয়ে এটিও সরকারের রসিকতা। সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী সহ তাদের নেতারা দেশনেত্রীর প্যারোল নিয়ে অস্থির। দেশনেত্রী তো স্বাভাবিক আইনি প্রক্রিয়াতেই জামিনে মুক্তি পাবে। তাহলে ক্ষমতাসীনদের এই প্যারোলের কথা বলাটা তো দুরভিসন্ধি। প্যারোলের কথা বলে কোনো ধোঁয়াশা সৃষ্টি করবেন না, কারণ কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার চলমান অভিযানে বুধবার তুরাগ তীরে উচ্ছেদ চালানো হয়েছে আমিন মোহাম্মদ গ্রুপ ও বিশ্বাস বিল্ডার্সের হাউজিংয়ে। বিআইডব্লিউটির অভিযোগ, হাউজিং দুটি তুরাগের বিশাল এলাকা দখল করে ক্রেতাদের কাছে তা প্লট আকারে বিক্রি করছে। এদিনও নদী দখল করে গড়ে তোলা কয়েকটি বালুর গদি নিলামে দেওয়া হয়। নদী উদ্ধারে শুরু হওয়া তৃতীয় পর্যায়ের অভিযানের দ্বিতীয় দিনে বুধবার তুরাগ তীরের কয়েকটি বালুর গদি দখলমুক্ত করে তা তাৎক্ষণিকভাবে নিলামে দেয় বিআইডব্লিউটি। উচ্ছেদ করা হয় নদী তীরে গড়া অবৈধ স্থাপনাও। একাধিকবার নোটিশ প্রদান করা হয়েছে, তারা কর্ণপাত না করে অবৈধভাবে এখানে নদী ভরাট করে তারা বালির ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রায় 20 লক্ষ টাকার মতন নিলাম প্রদান করা হয়েছে। অভিযানে দেখা যায় তুরাগের সাভারের বিরুলিয়া অংশে বিশাল এলাকা জুড়ে নদীর জায়গায় হাজার হাজার গাছ লাগিয়ে গড়ে তোলা হয়েছে আমিন মোহাম্মদ ও বিশ্বাস বিল্ডার্সের দুটি আবাসন প্রতিষ্ঠান। বিআইডব্লিউটি জানিয়েছে, হাউজিং কোম্পানি দুটি নদীর উভয় পাশে সড়ক তৈরি করে সেতু নির্মাণের কথা বলে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। আমিন মোহাম্মদ গ্রুপ এবং বিশ্বাস বিল্ডার তুরাগ নদীর বেশ কিছু অংশ তারা ভরাট করে অবৈধভাবে আপনার প্লট করে বিক্রি করার পায়তারা করছে। জনসাধারণকে এক ধরনের প্রতারণা করছে যে তারা এখানে ব্রিজ করবে। এ সময় হাউজিংয়ের সড়ক নির্মাণের জন্য ব্যবহৃত ইট ও বালু নিলামে বিক্রি করে দেওয়া হয়।
মূল ঢাকা থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বের আলাদা এক সবুজ দিগন্ত। এ ধরনের চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতিদিন এসব অবৈধ হাউজিংগুলো সাধারণ মানুষের কাছে প্লট বিক্রি করে আসছে। তাই বিএডব্লিউটিএ বলছে, নদীর পাড়ের যে কোনো প্লট বা জমি কেনার ক্ষেত্রে সাধারণ ক্রেতাদের আরও অনেক বেশি সচেতন হতে হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, সাভার, ঢাকা। নন ফুড গ্রেড বোতলে নোংরা পানি বাজারজাত করার উদ্দেশ্যে রাখা ১৫০০-এরও বেশি পানির বোতল নষ্ট করেছে বিএসটিআই। সকাল ৬টা থেকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ পানির জার নষ্ট করে তারা। অভিযানের শুরুতেই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে থেকে একটি পানির জার বোঝাই ট্রাক আটক করে সেগুলো নষ্ট করা হয়। এরপর নিউ মার্কেট এলাকায় অভিযানে নামে সংস্থাটি। বিএসটিআই কর্মকর্তারা জানান, অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে পানি প্রক্রিয়াজাত করে নামে বেনামে কিছু অসাধু ব্যবসায়ী তা বাজারজাত করছে। অবৈধভাবে পানি উৎপাদন ও নোংরা পানি বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলেও জানায় বিএসটিআই। আমরা দুই ধরনের জার এখানে পেয়েছি। এখানে ফুড গ্রেড জার এবং লাইসেন্সদারি জারও আছে। সেগুলো দেখছেন, আমরা রেখে দিয়েছি, সেগুলো আমরা ধ্বংস করিনি। যেগুলো লাইসেন্সের অনুমোদন নেই অথবা নন ফুড গ্রেড জার, নোংরা জার, এই পানিগুলো উৎপাদন করে না, এগুলো সরাসরি ওয়াসার পানি জারে ভরে বাজারজাত করে। সেই জন্য আমরা ফ্যাক্টরিতে অভিযান চালাবো। হাওর অঞ্চলে আকস্মিক বন্যা হলে পূর্ব প্রস্তুতি ও ফসলের ক্ষতি ঠেকাতে সরকার প্রস্তুতিমূলক বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। একথা বলেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ফ্ল্যাশ ফ্লাড ফোরকাস্টিং অ্যান্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন তিনি। সেমিনারে বক্তারা দেশের উত্তর পূর্বাঞ্চলের হাওর অঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা ও পূর্ব সতর্কতার বিষয়ে করণীয় নিয়ে আলোচনা করেন। এ সময় বুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম সহ এলজিইডি, আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ লুৎফর রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে জৈন্তাপুরের হরিপুর এলাকায় নিজ বাসভবন থেকে তার লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে অফিসে যেতে দেরি হওয়ায় সহকর্মীরা লুৎফর রহমানকে বেশ কয়েকবার ফোন করেন। ফোনে না পেয়ে তার বাসভবনে যান গ্যাস ফিল্ডের কর্মীরা। এ সময় জানালা দিয়ে কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন তারা। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। দুই সন্তানকে নিয়ে তার স্ত্রী ঢাকায় থাকায় এই বাসভবনে একাই থাকতেন লুৎফর রহমান। 2018 সালের 8 এপ্রিল সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন তিনি। আমরা সংবাদ পাওয়ার পরেই খুব দ্রুত ক্রাইম সিনে রেসপন্ড করেছি এবং যেটি দেখতে পেয়েছে, ওনাকে হ্যাঙ্গিং অবস্থায় দেখা গেছে। আশেপাশের বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করেছি প্রাথমিকভাবে। সিআইডি ক্রাইম সিন আছে, তারা এভিডেন্সগুলো কালেক্ট করবে। কালেক্ট করার পরে পোস্টমর্টেমে যাবে, এরপরে তদন্ত হবে। তদন্ত সাপেক্ষে এই বিষয়গুলো বলা যাবে আসলে কি হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আজও কুয়াকাটা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে উপাচার্যের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে 8 দফা দাবিতে আগামীকাল থেকে 2 ঘন্টা অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বুধবার সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে কুয়াকাটা বরিশাল মহাসড়কে অবস্থান নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় ইট ও গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। আমরা বলেছি যে আমাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান করেন, আমরা থাকতে চাই, যার কারণে সে আমাদেরকে রাজাকারের বাচ্চা বলছে। আমরা এই স্বৈরাচারী বিসির পদত্যাগ চাই। ভাড়া দিয়ে এখন নামি আটকে যাইতেছি, গাড়ি তো ওখানে আটকাই দিচ্ছে। আমাদের কি করার আছে বলেন? আমরা তো হেঁটে যাচ্ছি, আমার মতো আরো সাধারণ পাবলিক হেঁটে যাচ্ছে। এর একটা বিহিত করা উচিত। বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া উপাচার্যের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা সহ বিভিন্ন অভিযোগ তোলেন। এই পরিস্থিতিতে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সহ 8 দফা দাবিতে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তিনি। চাকরি স্থায়ীকরণে ইচ্ছাকৃত বিলম্ব বন্ধ করা, নৈমিত্তিক এবং মেডিকেল ছুটি বহাল করা, অগ্রায়ণ প্রদান করা, শিক্ষা ছুটিতে অনিয়ম এবং পক্ষপাতমূলক আচরণ বন্ধ করা, এগুলো হচ্ছে আমাদের মূলত আজকের প্রতিবাদের মূল বিষয়। শিক্ষার্থীদের কটূক্তির প্রতিবাদে ভিসির পদত্যাগ দাবিতে 27 মার্চ থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। গত শনিবার শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা বৈঠকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও উপাচার্যের অপসারণ দাবিতে অনড় থাকেন আন্দোলনকারীরা।
সময় সংবাদ, বরিশাল। পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতিতে রাজধানীর বুটিক শপগুলোতে বাড়ছে নগরবাসীর ভিড়। বেইলি রোডে আছেন রিপোর্টার তারিকুল হাসান সৌরভ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। 1426কে বরণ করার জন্য বাঙালির যে প্রস্তুতি সেটি চলছে। আপনারা দেখছেন যে দোকানগুলোতে সেটি এখন নানা রঙে নানা বাহারে সেজেছে। যে পোশাকগুলো রয়েছে সেগুলোর মধ্যে রং রয়েছে, বাঙালির মর্মে যে রং সেগুলো কিন্তু পোশাকেও এসেছে। এবং আমরা দেখেছি যে এই বেইলি রোডের বিভিন্ন দোকানগুলোতে নানা রং নানা দামের পোশাক রয়েছে শুধুমাত্র নববর্ষকে কেন্দ্র করে। এবং এই পোশাকগুলোর অধিকাংশতেই নানা রং ব্যবহার করা হয়েছে, বাসন্তী রং, লাল রং, এবং এই রঙের বাহার রয়েছে। এবং এটি বোধহয় নববর্ষের যে পোশাক তার একটি বিশেষ বৈশিষ্ট্য। যেই বুটিক হাউসগুলো রয়েছে দেশি এবং বিদেশি সবগুলোতেই কিন্তু বিশেষ আয়োজন রেখেছে নববর্ষকে কেন্দ্র করে। বেশ কয়েক বছর যাবৎ আমরা দেখেছি যে নববর্ষকে কেন্দ্র করে কিন্তু বুটিক হাউসগুলো প্রস্তুতি নিয়ে থাকে এবং বাঙালিও কিন্তু উপচে পড়ে পোশাক কিনতে। এবং ওই দিনটি নতুন বর্ষকে, নতুন দিনের সূচনাকে স্বাগত জানাতে প্রস্তুত। আপনারা এখন যে দেখতেই পাচ্ছেন যে ভিড় রয়েছে এবং এই ভিড়টি সন্ধ্যার পরে আরও বাড়ে বলে আমাদেরকে জানিয়েছে এখানকার যারা রয়েছেন তারা। এবং আপনারা দেখেছেন যে সব পোশাকই এখন কিন্তু নববর্ষের যে পোশাক, নববর্ষকে কেন্দ্র করে যে পোশাকগুলো তৈরি করা হয়েছে সেগুলো। এবং এগুলো চলছে বাঙালির সংস্কৃতির সাথে, বাঙালির এই উদযাপনের সাথে। বাঙালির সবচেয়ে বড় উদযাপনের এই দিনটি, ধর্ম বর্ণ নির্বিশেষের যে দিনটি, সেটিকে রাঙাতে এবং সেটির সাথে নিজেকে একাত্ম করতে এই দিনটি উদযাপন করে থাকেন বাঙালি। এবং এই উদযাপনের পোশাক এখন অন্যতম অনুষঙ্গ, সেটি কিন্তু নিঃসন্দেহে বলা যায়। এবং আমরা দেখেছি যেহেতু একটি দিন এই উদযাপনে সাধারণত পোশাক পরা হয়, এই কারণে কিন্তু দাম কিন্তু কম রাখার চেষ্টা করা হয়েছে, তবে রঙের ব্যবহারটা আমরা বেশি দেখেছি। আমরা যেই পোশাকগুলো রয়েছে ছেলে মেয়ে সব ধরনের পোশাক রয়েছে, বিশেষ মূল্য ছাড়েরও বিশেষ ব্যবস্থা আছে, সেটিও আমরা লক্ষ্য করেছি। তবে রঙের যে প্রভাব সেটিতে আমরা দেখেছি লাল, বাসন্তী এই ধরনের রঙের প্রভাবটাই বেশি রয়েছে। এবং দামও কিন্তু বিভিন্ন দামের রয়েছে। তবে সব কিছু মিলিয়ে ক্রেতাদের কথা বিবেচনা করে ক্রেতারা আসলে যাতে কিনতে পারেন, একটি দিনই যেহেতু ব্যবহার করা হবে সেই কারণে একটু কম দাম রাখা হচ্ছে। সবাই যাতে কিনতে পারে সেরকম দাম কিন্তু এখানে রাখা হচ্ছে। এবং এই বেইলি রোডের প্রত্যেকটি বুটিক হাউসগুলো দেশি এবং বিদেশিতে দেখেছি যে নববর্ষকে কেন্দ্র করেই পোশাক তৈরি করা হচ্ছে। এবং বাঙালি এই নববর্ষকে কেন্দ্র করে নতুন সাজে সাজতে কিন্তু প্রস্তুত হচ্ছে। সময় আছে হাতে, তবে এখনই কিনে আসলে প্রস্তুত হবার যে বিষয়টি সেটি সবাই সেরে নিতে চাচ্ছেন। হুটহাট বৃষ্টি নেমে যায়, বৈশাখের যে আগমনী বার্তা কিন্তু দিয়ে দিয়েছে। এই কারণে কিন্তু অনেকেই চায় যে আজকে মোটামুটি সারাদিন কিন্তু মোটামুটি ভালো ছিল। তো এই কারণে কিন্তু আমরা দেখেছি যে ক্রেতাদের সংখ্যা বেশ বেশি আমরা লক্ষ্য করেছি। এবং এখানে আমরা এখানকার যারা আছেন তারা আমাদেরকে বলছেন যে এই এখন যে ভিড় রয়েছে তার চেয়েও বেশি ভিড় সন্ধ্যার পরে হয়। সব কিছু মিলিয়ে নববর্ষ বাঙালির সবার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে এমনটাই প্রত্যাশা। তো মাকসুম, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ খবরাখবর। পয়লা বৈশাখ উদযাপনের প্রস্তুতিতে রাজধানীর বুটিক শপগুলোতে নগরবাসীর ভিড় বাড়ছে, সেই খবর জানাতে আমাদের সঙ্গে বেইলি রোড থেকে যোগ দিয়েছেন রিপোর্টার তরিকুল ইসলাম সৌরভ। এদিকে সিলেটে শৌখিন পোশাক তৈরির কারখানার শ্রমিকরা এখন ব্যস্ত সময় পার করছেন। ফ্যাশন সচেতন তরুণীরা নিজের মতো করে বৈশাখী পোশাক বানাতে ভিড় করছেন বুটিকে। এছাড়া উৎসবের বাহারি রঙে সাজতে ভিড় করছেন নারীরা। আব্দুল আহাদের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ। উৎসব মানেই যেন রং। উৎসবপ্রিয় বাঙালি নারী তাই বর্ণিল আঙ্গিকে নিজেকে সাজাতে চান দিনটিতে। বৈশাখের পোশাকে থাকে রঙের বাহার। মনের মতো রং আর ডিজাইনের পোশাক তৈরিতে নারীরা ছুটছেন বুটিকে। আর তাদের মন জয় করতে বুটিক শিল্পীদের যত ব্যস্ততা। ভালো ভালো ডিজাইনের কাপড় পাওয়া যায়, নিজের পছন্দ মতো ডিজাইন দেওয়া যায়, তাই এখান থেকে কাপড় নিতে আসি। রাত দিন করে কাজ করে শেষ করতে পারি না, পয়লা বৈশাখের জন্য আমাদের চাহিদা বেশি। নগরের বুটিকগুলোতেও বৈচিত্র্যময় বৈশাখী পোশাক সাজিয়ে রাখা হয়েছে। রমণীরা কিনছেন নিজের ও পরিবারের জন্য। বৈশাখে মিক্স কালারগুলো ভালো, ধরেন লাল, সাদা, তারপরে কমলা, সুন্দর সুন্দর ড্রেস আসে, এই জন্য আমরা আসি ব্লকের ড্রেস কেনার জন্য। বৈশাখ উপলক্ষে দেয়া হয়েছে বিশেষ ছাড়।
আবার কেউ কেউ আলপনার থিমে পোশাক বানিয়েছেন। প্রচুর কাস্টমার আসে, আমরা সময় দিতে পারছি না, মোটামুটি ভালোই চলছে। লোকশিল্প আলপনা, বাংলার আলপনা যেগুলি আলপনা পোশাকের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে, আর আমরা আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি বৈশাখে। সবচেয়ে অবাক করার বিষয় হলো দাম নিয়ে ক্রেতাদের তেমন কোনো অভিযোগ নেই। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। পয়লা বৈশাখ উপলক্ষে সাভার ও ধামরাইয়ের পালপাড়াগুলোতে বেড়েছে ব্যস্ততা। মাটির তৈরি পশু পাখি ও জীবজন্তু সহ নানা তৈজসপত্র তৈরিতে দিনরাত কাজ করছেন মৃৎশিল্পীরা। তবে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের কারণে মাটির তৈরি জিনিসের চাহিদা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। মুজাফফর হোসেন জয়ের পাঠানো তথ্য, মনির হোসেনের ছবি নিয়ে দেখুন রিপোর্ট। নলাম কুমারপাড়ার সুচিন্দ্র পাল নিপুণ হাতে ফুটিয়ে তুলছেন কুমিরের অবয়ব। বৈশাখে বাড়তি উপার্জনের আশায় দিনরাত পরিশ্রম করে মাটির তৈরি জীবজন্তু ও পশু পাখি তৈরি করছেন তিনি। একই চিত্র সাভার ও ধামরাইয়ের শিমুলিয়া, হাজিপাড়া, বানিয়াপাড়া ও কাকরান সহ বিভিন্ন পালপাড়ার। বাংলা নতুন বছর উপলক্ষে মাটির তৈরি নানা শৌখিন উপকরণ তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। তবে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের কারণে মাটির তৈজসপত্রের চাহিদা কমায় বছরের অন্য সময় অনেকটাই নিরুত্তপ থাকে কুমারপাড়াগুলো। পহেলা বৈশাখ আস্তে আস্তে থেকে আমরা কাজটা বেশি করি। চৈত্র মাসেই আমরা সকাল থেকে রাত 10টা 11টা 12টা অবধি কাজ করি। বাটিতে যে পরিমাণ খরচটা হয় সে পরিমাণ টাকা নেই। এখনকার আগের জিনিসের কদর নাই, মনে হলেন সিলভার বেরিয়ে যাওয়া আমাদের পালের যে আগের যে ব্যবসাগুলি ওই জিনিসগুলি সব উঠে গেছে। বৈশাখের বাজার ধরতে মাটির তৈরি পণ্যগুলো বুঝে নিতে ঘাটে নৌকা ভিড়িয়েছেন পাইকাররা। ক্রেতার চাহিদা মোতাবেক পণ্য পেলে বাড়তি লাভের আশা তাদের। কাকরান পালপাড়া থেকে আনছি, নলামাইনে ভরতেছি। এখন যে নবীনগর স্মৃতিসুদ, তারা দাদনের টাকা দেয়, তারা কম পয়সা মানে আর কি আয়ার ব্যস্ত টাকা দেয়, মনে কম কিছু, আর যদি মনে করি করে তো নগদে মানে বেশি ব্যবসা আর কি। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে ঐতিহ্যবাহী এই মৃৎশিল্পের আরো প্রসার ঘটবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। সাংস্কৃতিক জায়গাগুলোকে সমৃদ্ধ করছে, ঐতিহ্য, দেশের ঐতিহ্যকে যদি আমরা পৃষ্ঠপোষকতা করি তাহলে দেশের বাইরেও কিন্তু এই শিল্প মাধ্যমকে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব। বংশী নদীর তীরে গড়ে ওঠা পালপাড়ার 20 থেকে 25টি গ্রামে অন্তত 10,000 পরিবার বাস করেন। এর মধ্যে শুধু বংশীয় ঐতিহ্যকে ধারণ করে প্রায় 100 পরিবার মৃৎশিল্পের সঙ্গে জড়িত। সময় সংবাদ, সাভার। দেশের বস্ত্র শিল্পকে টিকিয়ে রাখতে বন্ড ব্যবস্থায় আমদানি করা কাপড় বা সুতা খোলা বাজারে বিক্রি বন্ধে কঠোর নজরদারির দাবি করছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, BTMA। সেই সঙ্গে সীমান্ত হাটগুলোতে ঈদের আগে বিদেশি কাপড় বিক্রি নিষিদ্ধেরও দাবি করেছে সংগঠনটি। বুধবার রাজধানীর একটি হোটেলে দেশের বিভিন্ন এলাকার তাঁত মালিকদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। পোর্টে মাল আসার সাথে সাথে বন্ডের মাল যেন ঢাকার বন্ড অফিসার বসে দেখতে পারে যে একটা মাল পোর্টে আসছে, তার সার্ভারে ধরা পড়ে, সেই মালটার গতিবিধি কোথায় যাচ্ছে, কোন ফ্যাক্টরিতে যাচ্ছে। বাংলাদেশ সীমান্ত হাটগুলিতে এখন হতে ঈদুল আজহা পর্যন্ত কোনো বিদেশি শাড়ি, লুঙ্গি, সালোয়ার কামিজ সহ অন্যান্য তৈরি পোশাক সামগ্রী বিক্রয় নিষিদ্ধকরণ করতে হবে। এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড, বিজিবিকে সার্বক্ষণিক নজরদারি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের সবশেষ খবর সংগ্রহ করতে পশ্চিমবঙ্গের কোচবিহারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আছেন আমাদের কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্য। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাকসুম, আপনি যেটা জানেন যে প্রায় 12 ঘন্টার জার্নি শেষে কিছুক্ষণ আগেই আমরা কোচবিহার শহরে এসেছি। কোচবিহার আসার সময় আমরা পদাতিক এক্সপ্রেসে অনেকের সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনা দেখেছি। তারা বিভিন্ন জায়গায় কাজ কর্মসূত্রে কলকাতায় ছিলেন এবং ভোট দেবার জন্য তারা আজকে কোচবিহার শহরে চলে এসছেন। এবং আমরা কোচবিহার 12 ঘন্টার জার্নি শেষ করে কোচবিহারে পৌঁছাই এবং কোচবিহার পৌঁছানোর পর আমরা কোচবিহারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরে বেরিয়েছি। আমাদের ক্যামেরা আমরা বিভিন্ন জায়গায় গিয়েছে, কিন্তু একটি বিষয় খুব এখানে বেশ কয়েকজনের সঙ্গে কথাবার্তা বলে যেটা মনে হয়েছে, এক ধরনের চাপা আতঙ্ক কিন্তু অনেকের মধ্যেই বিরাজ করছে। কেননা হচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে সহিংসতা হয়েছে, যেভাবে বুথ দখল হয়েছে, রিগিং হয়েছে, সেই আতঙ্কে কিন্তু কোচবিহারের যারা ভোটার তাদের মধ্যে কিন্তু এক ধরনের একটা আতঙ্ক কাজ করছে। আমরা কিন্তু শহরের বিভিন্ন জায়গায় ঘুরেছি, কোথাও নিরাপত্তা
নিরাপত্তা বাহিনী কিন্তু আমাদের নজরে আসেনি। যেটা দাবি করা হচ্ছিল যে প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে, এবং সেই দাবিতে আমাদের টেলিভিশনের দর্শকদের আমরা দেখিয়েছি যে গত দুদিন ধরে কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু ভোট কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন, এবং আজকে সকালবেলাও কোচবিহারে কিন্তু কয়েক হাজার ভোট কর্মী তারা বিক্ষোভ দেখিয়েছেন। কখন? যখন তারা ভোটের সরঞ্জাম নিয়ে যাচ্ছেন তখন তাদের দাবি ছিল প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে, কিন্তু আমরা কিন্তু ঘুরে দেখতে পারলাম যে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী কিন্তু এখানে নেই। আর সেখানেই স্থানীয় ভোটারদের আতঙ্কের জায়গা, এবং তারা বলছেন যে কালকে আসলে কি হতে চলেছে সেটা কালকে ভোট পর্ব না মিটলে কিন্তু তারা আসলেই বুঝতে পারছেন না। তো মাকসুম, এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে লোকসভা নির্বাচনের আগের দৃশ্যের প্রেক্ষাপট। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মাওয়া প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর 10ম স্প্যান। এখন দৃশ্যমান 1.5 কিলোমিটার সেতু। চলতি মাসেই বসবে আরও একটি স্প্যান। চলমান উন্নয়ন টেকসই করতে বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের দ্বারা দেশের পরিবর্তন সম্ভব নয়। বাস চাপায় পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের 5 লাখ টাকা দিল গ্রিন লাইন। বাকি 45 লাখ টাকা দিতে 1 মাস সময় দিল আদালত। ফেনীতে আগুনে পুড়িয়ে নুসরাত হত্যা চেষ্টা মামলায় অধ্যক্ষ সিরাজ 7 দিনের রিমান্ডে। আটক ছাত্রীর পরিচয় নিয়ে ধোঁয়াশা। নুসরাতের শারীরিক অবস্থা অপরিবর্তিত। এবং আইন অনুযায়ী ডাউনলিঙ্ক করা বিদেশি চ্যানেলে সম্প্রচার করা যাবে না কোনো বিজ্ঞাপন, জানালেন তথ্যমন্ত্রী। হুঁশিয়ার করলেন পরিবেশকদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন START SPACE BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।